সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমি নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া। আশা করি সবাই ভালো আছো এবং অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করবে এবং পুরো ক্লাসটি দেখবে। তো তোমাদের অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আসলে অন্তরীকরণের উপর তেমন কোনো ক্লাস নেওয়া হয়নি, তো তার কিছু ক্লাস নিব। একটি ক্লাস অন্তত আজকে স্পর্শক এবং অভিলম্ব, ট্যানজেন্ট এন্ড নরমাল, এর উপর ক্লাসটি নিতে চাই এবং এই ক্লাসটির কিছু কাজ আমি এখানে করে দেখাতে চাই। তো আশা করি তোমরা ভালো আছো, যারা এখানে আছো তারা জয়েন করো। পরবর্তীতে এই ক্লাসটি তোমরা আমার ইউটিউবেও পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলটি তোমরা জানো, বক্সী স্যার, সুতরাং ওখানেও পাবে, এখানেও পাবে এবং অন্যান্য ভিডিও সেখানে আছে। আমাদের কলেজের অনেক ভিডিও এখানে আছে, সুতরাং সবকিছু তোমাদের জন্য দেওয়া থাকলো। যারা ক্লাস করবে তারা চলে এসো এবং অন্যদের জয়েন করতে বলো এই ক্লাসে, যেন সবাই ক্লাসটি দেখতে পায়। তো আশা করি যে তোমাদের দেখতে পাবো। এখানে আনিকা আছে, মোহিনী আছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। যারা আছো তারা একটু কমেন্ট করো এবং আমাদের কলেজের হলে অবশ্যই রোল নাম্বারটি লিখো, অন্য কলেজের হলেও সমস্যা নেই। এবং যারা এবার একাদশে ভর্তি হবে, যদিও কবে ভর্তি হবে সেই ঠিক নাই, তাদেরকে বলে দাও এই ক্লাসগুলো কাজে লাগবে, এটি একটু বলে দিও। দীপালি স্যার, আমাদের ফাংশনের এক্সাম কবে হবে? এক্সাম নিতে চেয়েছিলাম, আমি পরে ভুলে গিয়েছিলাম আর কোশ্চেন করা হয়নি, তো পরের দিন দেখি পারি কিনা। অবনীজরিন সলিলি, আদব স্যার, আদব। শৈলী, কি তুমি কখনো এর আগে ক্লাস করেছো? তোমার তো খুব বেশি দেখি না। কেন দেখি না তুমি জানো ভালো। অল্প স্বল্প হয়তো দেখেছি, খুব বেশি হয়তো থাকো না। তো যাই হোক, আমাদের বিষয়টি তোমাদের আহ্বান জানাচ্ছি, সবাইকে আহ্বান জানিয়েছি যে হয় আমার ক্লাসগুলো, কলেজের ক্লাসগুলো করবে, অথবা ইউটিউবে ক্লাস করবে, অথবা জুমে ক্লাস করবে। সব জায়গায় ফ্রি ক্লাস রয়েছে, তুমি শুধু শিখে নিতে পারলেই হলো। তরিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। করেছো শৈলী, তো ভালো। তো ক্লাস করলে আমি তো কখনো ইয়ে পাইনি, ফিডব্যাক পাইনি, তার মানে হচ্ছে যে হোমওয়ার্ক কি কখনো হয়তো দাওনি বা ভুলে যেতে পারি, জানি না। তো চলো এত কথা না বলে শুরু করে দেই আমাদের ক্লাসটি। আজকে আমাদের, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। টলেমি চলে এসেছে। যাই হোক, টলেমিকে পেয়েছি আমরা ভালো, তার কাছ থেকে কিছু জ্যামিতি শিখে নিতে পারবো। সেজুতি চলে এসেছে, প্রিয় ছাত্রীদের একজন, খুবই ভালো। আচ্ছা, সবাই প্রিয় ছাত্র ছাত্রী, সুতরাং এমনি সেজুতির সঙ্গে একটু মজা করি, এই জন্য বলে থাকি। তো যাই হোক, আমরা চলে যাই আমাদের ক্লাসটিতে এবং আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে। এখন আমাদের এখানে তো একটু ইয়ে রয়ে গিয়েছে, আমি একটু অল্প একটু সেটিংটা চেঞ্জ করে নেই। আচ্ছা, তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো আমি আজকে দেখি যে তোমাদের আসলে দেখতে পাচ্ছ কিনা, তা নাহলে পরবর্তীতে সমস্যা বিপদ। আগে একদিন এরকম হয়েছিল। এফ যে জেরিন, কত জেরিন যে রয়েছে। তো জেরিন, বন্যামৃতা, আদাব স্যার, প্রভা, ভালো আছো? পড়াশোনা করো নিয়মিত। এখানে স্যার এক্সামের ডেট নির্দিষ্ট করে বলে দিলে ভালো হয়। খুব ভালো কথা, এক্সামের ডেট নির্দিষ্ট করে বলে দিব। সুতরাং নেক্সট দিন, পরের ক্লাস কবে আছে? মঙ্গলবারে। মঙ্গলবারে দিব না একটু পরে দিব? তোমরা কমেন্ট করো, হয় মঙ্গলবারে না হলে নেক্সট রবিবারে। দুই দিনের একদিন তোমরা যেদিন চাও। সুরাইয়া আক্তার মিম, আদাব স্যার, আদাব সুরাইয়া, ভালো আছো?
সুজা আহমেদ সুমন। সুজা আহমেদ সুমন, তুমি কি একাদশে ভর্তি হতে চাও, না কোন সুজা? আমাদের দ্বিতি সুজা না কোন সুজা? যাই হোক, আফরিন আফসানা ওয়াচিং, থ্যাংক ইউ এভরিবডি। চলো চলে যাই, চলো যাই চলে যাই ম্যাথের সাথে, দূর বহু দূর। সুতরাং আমরা যেটিকে লিখি dy বাই dx, সেটি আসলে কি জিনিস? dy বাই dx এটি আসলে কি জিনিস? আশা করি তোমাদের মনে আছে। তারপরেও আমি লিখি লিমিট এটা del x টেন্স টু 0, এটি del y বাই del x। এই যে প্রতীকটি আছে, এই বড় প্রতীকটিকে সংক্ষেপে আমরা এটি লিখি, এটি আমরা dy বাই dx নামে পরিচিত। সুতরাং মূল কথা হলো x এর সামান্য পরিবর্তনের সাথে y এর যে সামান্য পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটি আমরা খুবই ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে, তো সেটি আমরা কাজ করতে যাব। এখন আমার যে বিষয় সেটি হলো যে এটি তো আমরা জানি জ্যামিতিক ভাবে ঘটনাটি কি ঘটে, সেটি আমরা দেখব। তো মনে করো যে এরকম একটি ফাংশন আছে y ইকুয়াল টু f অফ x। আশা করি তোমাদের এগুলো হয়ে গিয়েছে, তারপরে আমি একটু রিভাইজ করে দেই এবং কিছু জিনিস হয়তো ভালো লাগবে। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এখন এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে একটি সরলরেখা পাই এবং তার একটি ঢালও পাই আমরা। মনে করো যে এই যে বিন্দুটি যদি, তাহলে এটি একটি বক্ররেখা, বক্ররেখা দুই বিন্দুর সংযোগ রেখাকে কি বলে বলতে পারবা? বক্ররেখা দুই বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? কি বলে, কেউ লিখতে পারবা? বক্ররেখার উপরস্থ দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলা হয়? আমি একটু দেখতে চাই যে এই কয়টা কি কে উত্তর পারো। অর্ধেক অর্ধেক ক্লাস করে কারা চলে যায়, আর এই উত্তরটি কে পারে বা পারে না সেটি আমি একটু দেখতে চাই। বক্ররেখার উপরস্থ দুই বিন্দুর সংযোগ রেখাকে কি বলে? আচ্ছা, সানডে, ঠিক আছে, সানডে হবে, কিন্তু আমার প্রশ্নটির উত্তর দাও। সংযোগ রেখা তো সরল রেখাই, এটা সরল রেখা বলে, এটা বলার দরকার কি? এটা তো আমিই বলছি। এই যে শর্টকাট উত্তর দিলে তো হলো না। সরল রেখা, এইটা উত্তর হলো না। সরল রেখা তো আমিই বললাম, সরল রেখার কথা তো আমিই বলেছি, এটি বললে তো হবে না। জ্যা বলে, জ্যা কাকে বলে? জ্যা হলো বক্ররেখা দুই বিন্দুর সংযোগ রেখা, ঠিক আছে। আর বক্ররেখা যে অংশটি ছেদ করে তাকে কি বলে? ওই অংশটিকে, বৃত্তের ক্ষেত্রে সত্য তা শুধু না তো জ্যা, এটা তো যে কোনো বক্ররেখার জন্যই সত্য। আচ্ছা, তো জ্যা বলে। এখন বি বিন্দুটা ধরো এর কাছে চলে আসলো, তখন জ্যাটি এই পথ দিয়ে গেল। বি বিন্দু ধরো আরো কাছে আসলো, যদি একটু সখ্যতা বাড়ে, ভাব ভালোবাসা বাড়ে, তাহলে আরো কাছে আসতে থাকবে বি বিন্দু। এক সময় আসতে আসতে বি বিন্দু যখন এ বিন্দুর উপর পতিত হবে, তখন একে আর জ্যা না বলে তখন এটাকে আমরা বলবো স্পর্শক। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বক্ররেখা দুই বিন্দুর সংযোগ সরলরেখাটি আসলে ওই বক্ররেখা জ্যা। একটি বিন্দু যদি আর একটা বিন্দুর উপর সমপতিত হয়, তাহলে জ্যা যে পথ দিয়ে যায় ওই পথটাকে তখন জ্যা না বলে বলা হয় স্পর্শক। শুধু ছুঁয়ে দিয়ে যায়, আর কিছু না, স্পর্শ করে যায়। সুতরাং আমরা এটি স্পর্শককে আমরা জানি যে এটি dy বাই dx দিয়ে প্রকাশ করা হয়। কেন? এখন বিন্দুটা যদি বোঝো, যে আমার মনে করো যে এখানে আমার এই বিন্দুটি ছিল এ বি, এই বিন্দুটি ধরো ছিল সিডি, তাহলে এই যে যত এখান থেকে ধীরে ধীরে বিন্দুটি যখন এদিকে আসছে, দেখো এক্স এর মান আস্তে আস্তে জিরোর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ এ এবং সি এর পার্থক্য যেটা, সেটাই হচ্ছে আমার ডেল এক্স।
জেল এক্স হচ্ছে সি থেকে এ এর পার্থক্য। এটি যখন জিরোর কাছে হয়ে যাচ্ছে, প্রায় জিরো হয়ে যাচ্ছে, তখন বি বিন্দুটি আসলে এ বিন্দুর উপর সমপতিত হচ্ছে। তখন ওয়াই এর যে সামান্য পার্থক্য সেটিকে যদি আমরা জেল ওয়াই বিবেচনা করি, তাহলে জেল এক্স এর জন্য পরিবর্তন হয় জেল ওয়াই, এক এককের জন্য পরিবর্তন হয় জেল ওয়াই বাই জেল এক্স, এবং এক একক না ধরে এটা যদি জিরোর কাছাকাছি হয় তখন আমরা এটাকে এভাবে লিখি। এবং ওই যে জিনিসটা ঘটলো, এত বড় একটা রাশি নিউটন বা লিবনিজরা যেটা লিখে গিয়েছিলেন, সেইটাকে আমরা সহজ করার জন্য এখন এটি দিয়ে প্রকাশ করি। তাহলে জ্যামিতির ক্ষেত্রে দেখলাম ডিওয়াই বাই ডিএক্স আসলে স্পর্শকের ঢাল নির্দেশ করে, ট্যান থিটা নির্দেশ করে, এটা তোমরা বুঝেছো। এখন আমরা এই স্পর্শক এবং অভিলম্বের সাহায্যে কয়েকটি সমীকরণ, স্পর্শক অভিলম্বের এই বিন্দুগুলো বের করব, কয়েকটি সমীকরণ বের করব। তাহলে বিন্দু তো আমরা বের করতে পারবো, এক্স এর মান ওয়াই এর মান, সেটি সমস্যা না। স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ হবে সরল রেখার সমীকরণ। এক বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ কি হবে তোমরা জানো, সেটি হলো y minus y1 equal to m into x minus x1। এটি হচ্ছে স্পর্শক। আশা করি বুঝতে পেরেছো যে জ্যায়ের দুইটা প্রান্ত বিন্দু যখন একত্রিত হয়, একটার উপর সমপতিত হয়, তখন যে ওই জ্যা যে পথ দিয়ে যায় সেই পথটার নাম আর জ্যা না থেকে হয়ে যায় স্পর্শক। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ, কিন্তু এই এম এর মানটা আমরা ব্যবহার করব ডিওয়াই বাই ডিএক্স। তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস x1, আমাদের খুবই পরিচিত সমীকরণ। সুতরাং আশা করি বুঝতে পেরেছো, এটি রাখলাম। এখন অভিলম্ব, অভিলম্ব কি কেউ কি বলতে পারো? আরেকবার একটু দেখি তোমাদের চেক করে, এসব তো পড়ে শেষ করে ফেলেছো, চালাপালা হয়ে গিয়েছে, মনে আছে কিনা সেটি আলাদা ব্যাপার না, তারপরেও একটু চেষ্টা করো, আমি চাই একটু চেষ্টা করো, একটু বলো। আগে তো অনেকে ভালোই বলেছিল, একটু ঘুরাই বললেই হতো। তো আমরা দেখে নিতে চাই যে তোমরা একটু বলো অভিলম্ব কাকে বলে। নীল ক্যানভাস, আদাব স্যার, শৈলী, এগুলো একটু ভালো করে বলতে হবে, খুব ভালো বলা হয়নি। অভিলম্ব কাকে বলে একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। অভিলম্ব নরমাল, ইংরেজিতে বলে নরমাল, স্পর্শক ট্যানজেন্ট, অভিলম্বকে ইংরেজিতে বলে নরমাল। শব্দ দুইটা মনে রেখো। অভিলম্ব কাকে বলে কেউ কি বলতে পারবা? সময় নষ্ট না করি, তোমরা পারো, অনেকেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবাই, সুতরাং আমরা অভিলম্বটা বলে নিই। কোন বক্ররেখার স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করে, কি বলছি, কোন বক্ররেখায় স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে স্পর্শকের উপর লম্বকে বলা হয় অভিলম্ব। তার মানে যে বিন্দুতে স্পর্শ করলো ওই বিন্দুতে একটা লম্ব টানলাম, কার উপর লম্ব? স্পর্শকের উপর লম্ব, সুতরাং ওটাকে আমরা বলবো অভিলম্ব। আশা করি বুঝতে পেরেছো অভিলম্ব কাকে বলে। তো আমরা এই অনেকে ক্লাস করতে করতে চলে যায়, এটা তো আসলে ঠিক না, এদেরকে পরে কিন্তু ধরা হবে যারা ক্লাস ঠিক মতো করে না। আর ইউটিউবে যখন করবা তখন তো বলেছি ওখানে কমেন্ট লিখবা, লাইক দিবা, যাতে বুঝতে পারি, তোমার নামটি লিখে আসবা, তাহলে হবে। তাহলে মনে করো এটি আমার একটি বক্ররেখা, এটি হচ্ছে আমার স্পর্শক, এটি হচ্ছে স্পর্শ বিন্দু। এই স্পর্শ বিন্দুতে লম্ব বললে হবে না, কথা ক্লিয়ার বলবা, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব। আচ্ছা, লম্ব কার উপর সেটি বলে আসতে হবে। আরে বাঁকা হয়ে গেল, তোমরা একটি লম্বটা এটি 90 ডিগ্রি। তাহলে অভিলম্বের সমীকরণটি কি হবে? তোমরা জানো একটি সরলরেখার ঢাল যদি 4 হয় তাহলে তার উপর লম্ব রেখার ঢাল হয় -1/4। একটি সরলরেখার ঢাল যদি m হয় তার লম্ব রেখার ঢাল হয় -1/m। তাহলে আমার এই সরলরেখার ঢাল যদি dy/dx হয় তাহলে এই লম্ব রেখার
ঢাল হবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বলতে পারো, অথবা এভাবে অনেকে বলতে চায় না, মাইনাস 1 বাই ডিওয়াই বাই ডিএক্স, এভাবেও বলতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। তাহলে আমরা নতুন সমীকরণ শিখবো না, বইতে অনেক সমীকরণ আছে, আমি কম পারি, এই জন্য আমি চেষ্টা করি শর্টকাট করার জন্য। আশা করি তোমরা এটি অলরেডি জেনে গিয়েছো। ঠিক একই কারণে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস এটি 1 বাই ডিআই বাই ডিএক্স, এই আকারে লিখবো x মাইনাস x1। তাহলে এটি ছিল আমার স্পর্শকের সমীকরণ, আর নতুন যেটি লিখলাম এটি হচ্ছে অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণ, সুতরাং এটি হচ্ছে আমার অভিলম্বের সমীকরণ। একটি ছিল স্পর্শকের সমীকরণ, তার মানে আমাকে একটা সমীকরণ শিখতে হবে, শুধু ঢালটা চেঞ্জ করে বসিয়ে দিলেই হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো চলে যাই, কয়েকটি অঙ্ক করি। তোমাদের অনুশীলনীটা আমি এখানে কপি করে রেখে দিয়েছি যাতে এটি বোঝা যায়। তো আমরা একটু ছোটখাটো দিয়ে শুরু করি। কোনটা দিয়ে শুরু করব? আচ্ছা, 5 নম্বর দিয়ে শুরু, 1-5 এটি দিয়ে শুরু করি। এই চ্যাপ্টারের জন্য একটি বুদ্ধি বলে দিই, যা কিছু থাকুক না কেন প্রথমেই যে কাজটি করবা সেটি হলো ডিফারেন্সিয়েশন করে ফেলবা, তারপরে অন্য হিসাব। তো এটি আমরা দেখি, এটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, x স্কয়ার মাইনাস 2y স্কয়ার ইকুয়াল টু 10। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 2 ইন্টু 2y dy বাই dx ইকুয়াল 0। সুতরাং এখান থেকে যদি আমরা লিখি 2x ইকুয়াল টু 4y dy বাই dx, সেখান থেকে আমরা লিখতে পারি dy বাই dx এর মান কত হবে? তাহলে 2x বাই 4y, তার মানে 1 বাই 2y। এখন বলছে মাইনাস 4-3 বিন্দুতে কি হবে? তাহলে মাইনাস 4-3 বিন্দুতে dy বাই dx কত হবে? এটি 1 বাই 2y এর মান আছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি খুব সোজা। এখন বলছে, এবার 1 নম্বরটা করি। 1 নম্বরে বলছে যে বক্ররেখাটি দিয়েছে y ইকুয়াল টু x প্লাস 1 x মাইনাস 1 x মাইনাস 3, এই বক্ররেখাটি x অক্ষকে যেখানে ছেদ করে, এই বক্ররেখাটির আমরা একটু রাফ ফিগার এঁকে নিই, তোমাকে আঁকতে হবে না। মনে করো এই বিন্দুটা 0, বক্ররেখাটি এরকম এরকম, তাহলে এটি হচ্ছে -1, এটি 0, এটি হচ্ছে 1, এটি ধরো 3। যে যে বিন্দুতে x অক্ষকে ছেদ করেছে সেই বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলেছে। তার মানে হয়তো আমি একটা রাফ ফিগার বলেছি, এটির ঢাল কত, হয়তো এটির ঢাল কত, এখানে ঢাল কত, এটি বের করতে বলেছে। প্রথমে যে কাজটি করব আমি বলেছি এই চ্যাপ্টারে যা দেওয়া থাকবে আগে ডিফারেন্সিয়েশনটা করে নিবা। সুতরাং আমার এখানে y দেওয়া আছে, কত গুণ করে দিই, x স্কয়ার মাইনাস 1 ইন্টু x মাইনাস 3, এটিকে যদি গুণ করে দিই তাহলে হয় x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস x প্লাস 3, এটি হচ্ছে। সুতরাং dy বাই dx কত? 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1। খুব সোজা জিনিস। এখন তোমরা জানো x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে y শূন্য হয়। এখন এই y এর মান যদি শূন্য হয়, তার মানে এটির মান শূন্য। এটির মান যদি শূন্য ধরো, তাহলে আমরা এখান থেকে পাই x এর মান কত? ওই যে -1, 1 এবং 3, তাই তো? আর y এর মান তো শূন্য, তাহলে আমরা এই তিনটা মানের জন্য আমাদের dy বাই dx টা বের করতে হবে, এটি বের করতে হবে।
তাহলে প্রথমে -1 0 বিন্দু, y এর মান 0 বিন্দুতে, এই বিন্দুতে dy বাই dx কত হবে? এই যে এখানে বসিয়ে দাও -1 0, তাহলে -1 দিলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, 6 3 9, তার থেকে 1 বিয়োগ করলে 8 হয়। আমি আর করলাম না, তোমরা পারো, এগুলো রিভাইজ হচ্ছে। ঠিক একইভাবে বাকি দুইটা বিন্দু 1 0 বিন্দুতে কত হবে এবং 3 0 বিন্দুতে কত হবে সেটি তোমরা বের করবে। এই জাতীয় অঙ্ক দুইটা করলাম, বাকি দুইটা তোমরা করে নিও। সুতরাং 1 নম্বরের যে অঙ্কগুলো টাইপ 1 আছে এটি আর আমরা করছি না। তার একবার একটু দেখে নিই তোমাদের ঘটনা কি। তো ঘটনাগুলো আসো কি না কেউ, নাকি বাড়ি চলে গিয়েছো? এই যে সংখ্যা কমে গিয়েছে আমি জানি, যে বাকিদের অবস্থা নেই, এরা আবার কোথায় ঘুরতে গিয়েছে তোমরাই জানো কোথায়। যাই হোক, বিভিন্ন রকম সমীকরণ আছে তোমাদের ভিতরেও আমাদের ভিতরেও, সুতরাং সেসব ব্যাপার আছে, বাদ দেই। 2 নম্বর যেটা আছে সেটির জন্য কি করব? স্থানাঙ্ক নির্ণয় করো। একটু প্রশ্নটা ভালো করে দেখবা, স্থানাঙ্ক নির্ণয় করো, তার মানে তোমাকে x এর মান এবং y এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই একটা দেখো যে কত আছে, y equal to x cube minus 3x plus 2, তাহলে dy by dx কত হবে? 3x square minus 3। এখন বলছে x অক্ষের সমান্তরাল, dy by dx টা হলো x অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে যেটি হবে, তোমার স্পর্শকটি x অক্ষের সমান্তরাল, এটি বলছে, এটি মনে করো তোমার স্পর্শক। এখন স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে x অক্ষ এবং এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই dy by dx এর মান হবে tan 0, সুতরাং এটি 0। আর যদি এরকম হতো স্পর্শক x অক্ষের উপর লম্ব, তখন dy by dx হতো, এখানে 90 ডিগ্রি কোণ আছে, tan 90। অসংজ্ঞায়িত লিখতে পারো, তবে 1/0 লিখে দিলে আর কোনো ঝামেলা হবে না এই অধ্যায়ের জন্য। 1/0 মানে sin 90 by cos 90, sin 90 এর মান 1, cos 90 0, সেবা। এই দুটি জিনিস আমরা ব্যবহার করব। চলে যাই আমাদের অঙ্কটিতে। তাহলে এখানে লিখতে হবে, যেহেতু এই কথাটি, যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাই dy by dx এর মান 0 হবে। সুতরাং 3x square minus 3 equal 0, তাহলে x square equal to 1, x equal to plus minus 1। x equal to যদি 1 হয়, 1 হলে y কত হবে? x এর মান যদি 1 হয় তাহলে এই যে এখান থেকে বের করতে হবে, মূল সমীকরণ থেকে বের করতে হবে। 1 হলে 3 minus 3, এটি y এর মান 0 হচ্ছে। x equal to যদি -1 হলে y এর মান কত হবে? -1 হলে এখানে -1 প্লাস 3, 5 থেকে 1 বাদ দিলে 4। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলোর উত্তর ঠিক আছে কিনা আমরা দেখে নিতে পারি একটু, দরকার হলে। 2 এর এই যে 1 এর জন্য 0, -1 এর জন্য 4, এগুলো আছে, একটা আমরা বের করেছিলাম। যাই হোক, তো এখানকার অঙ্কগুলো একই রকম। আরেকটা অঙ্ক ইচ্ছা করলে আমরা করতে পারি, কোনটা করব? ঝামেলা দেখে এটা করি, এটা করি, আমরা এটা করতে পারি। অর্থাৎ 2 নম্বরে 2 এর 2 বলছে y এর মান, এটা আমি যদি গুণও করে দিই, যে কোনো ভাবে করতে পারি, x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 এর সাথে x মাইনাস 2, হয় গুণ করতে পারি অথবা uv দিয়ে করতে পারি, যে কোনো ভাবে করতে পারি। তাহলে এখানে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 9x মাইনাস 2x স্কয়ার প্লাস 12x
-18। সুতরাং আমাদের x³ -8x² আর এটা 12 আর 9 21x -18। এখন দেখো এটা আগের মতোই হয়ে গেল, সুতরাং এটি আর করার দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে 1 নম্বরের মতো হয়ে গেছে। এখন ডিফারেন্সিয়েশন করবা, y এর মান 0 ধরবা, এটি তো একই রকম বলে আর আমি করছি না। আমরা প্রত্যেক টাইপ থেকে একটা দুইটা অঙ্ক করে রিভাইজ করে ক্লাসটি শেষ করব, সেই ইচ্ছায় আছে। পরেরটা লম্ব, x অক্ষের উপর লম্ব, এটি করি। 1 নম্বরটাই করি, এটি 3-এর 1। আচ্ছা, তো 3-এর 1 যদি হয়, এখানে আছে y এর মান, y এর মান হবে x² প্লাস √1 - x²। তাহলে এখান থেকে যদি বলেছি আগেই dy/dx নির্ণয় করবা, তারপরে প্রশ্ন করলে হবে। x² কে করলে 2x হয়, আর √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2√x, তোমরা জানো, এবং ভিতরের টিকে ডিফারেন্সিয়েশন করলে হয় -2x। 1 কে করলে 0, -2x, এটি হয়। সুতরাং একটা 2 কাটা যায়, 2x - x/√1 - x²। বা যদি একটু লসাগু করে নিতে চাও, তাহলে 2x √1 - x² -x/√1 - x²। এখন বলেছে কি, প্রশ্নটা হলো স্পর্শক x অক্ষের উপর লম্ব। x অক্ষের উপর লম্ব হলে একটু আমরা দেখেছি যে dy/dx এর মান কত হয়, tan 90। dy/dx এটি হয় tan 90, এটি লিখতে পারো, এবং এর পরের লাইনে এটাকে 1/0 লিখতে পারো, তাহলে কাজ করতে সুবিধা হবে। সেই কাজ করতে যদি সুবিধা হয়, আমরা যদি ক্রস গুণ করে দিই, তাহলে √1 - x² = 0। এখান থেকে আসবে x এর মান +-1। তাহলে x এর মান আসলে আমি y এর মান বের করতে পারবো কোথা থেকে, এখান থেকে। y কত আসবে, +1 যদি বসাই, +1 বসালে 1² এটা 1, -1 যদি বসাই তাহলেও কিন্তু এটা 1। তাহলে বিন্দু দুটো হবে আমার 1 এর জন্য 1, ইভেন -1 এর জন্য 1। তাহলে টাইপ 3 অর্থাৎ 3 নম্বরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমরা আর করতে চাচ্ছি না। 4-এ 2টি অঙ্ক আছে। দ্বিতীয় যে অঙ্কটি আছে, এটা খুবই সোজা অঙ্ক। যদি এটা দেখতে চাও, এখানে উপরে দেখো একটা উদাহরণ আছে, উদাহরণ 3 লাইনের অঙ্ক। এটি আমি করব না, আমি 4-এর 1 এটি করতে চাই। তো 4-এর 1 যদি করতে চাই, তাহলে এখানে আমার y আছে কি, y আছে হচ্ছে x³ - 3x² -2x + 1। ঠিক আছে, তাহলে এখন dy/dx টা কত হবে, আগেই বলেছি এটা 3x² -6x -2, এটি dy/dx হচ্ছে। এখন প্রশ্নটি হলো, এটিও যে কাজটি করেছে বা যে কথাটি বলছে, স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে, সেম অ্যাঙ্গেল তৈরি করে। এখন এই সমান সমান কোণ অঙ্কন করলে কি ঘটনাটি ঘটে, তা আমরা একটু ছবির মাধ্যমে দেখে নিতে চাই। তাহলে কি হবে, এটি হচ্ছে আমার এটি মনে করো আমার বক্ররেখা। তাহলে স্পর্শকটি যদি এমন হয় যে এটি x অক্ষ এবং y অক্ষের সাথে সমান সমান কোণ তৈরি করে, এটিও হতে পারে। যদি বক্ররেখাটি এদিকেও হয়, তাহলে দেখো এই কোণটি সমান হয়। বিভিন্নভাবে এই সমান সমান কোণ উৎপন্ন করতে পারে। তার মানে হচ্ছে
এটা 45 ডিগ্রি বা -45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটি -45 ডিগ্রি কোণ তুমি ধরতে পারো, বা ওই কোয়াড্র্যান্ট চেঞ্জ করে যেভাবে হয় ওটা তোমরা জানো। এই জন্য আমার tan m এর মান হবে বা dy/dx এর মান হবে tan +-45 ডিগ্রি ইকুয়াল টু +-1। আশা করি বুঝতে পারছো, এটা এই পেরেছো, এটি হচ্ছে সোজা কথা এটা। তাহলে এটি আমি এখান থেকে বলে দিতে পারি যে 3x² - 6x - 2 ইকুয়াল +-1। তাহলে দুটি সমীকরণ হবে, একটা হবে 3x² - 6x +1 যদি হয় তাহলে -3 ইকুয়াল 0, আরেকটি হবে 3x² - 6 -1 যদি হয় তাহলে এটা -1ই থাকবে। দুই পাশে প্লাস নিয়ে একবার, মাইনাস নিয়ে একবার। এখন এখান থেকে তুমি x এর মানটি বের করে দাও, যে কোনো একটা থেকে করো, এটা থেকে করো, এটা থেকে করো। এখানে ফাঁকা আছে, আমি এই পাশ থেকে করি। x ইকুয়াল টু -b +-√b² -4ac, তার মানে 12/2a। এটি যাই হোক, যদি ক্যালকুলেশনে কোথাও সামান্য ত্রুটি থাকে আমি আর চেক করছি না, কারণ সময় বেশি নিব না। এখানে -6 +-√48/6, সুতরাং -6 +- 348 4√3, 4 16 348/6 এরকম রাখতে পারো, বা তুমি এটিও করতে পারো -1 +-2√3/, তাহলে এখানে x এর দুটি মান হবে। আবার এই পাশে বাম পাশে যে সমীকরণটি রয়েছে ওটাকে যদি তুমি কাজ করো ওটার উপর, তাহলে সেখান থেকেও আরো দুটি সমীকরণ, দুটি মান হবে। এটাই চেয়েছে যে x এর মানটি কত হবে। তো সেটি হলো কথা। এখন যদি আমরা দেখি যে কি অবস্থা, তোমাদের কে আসো, নিখিল সরকার ওয়াচিং, নেট প্রবলেম মনে হয়, কথা রিপিট হচ্ছে স্যার, এটা বলছে শৈলী বলছে যে তোমার নেট প্রবলেম হতে পারে, সমস্যা কিছু থাকে অনেক সময়। তো যাই হোক, এরপরে চলে যাই আসল জিনিস আমাদের আজকের, যেটিতে তোমরা বেশ জটিল করে তৈরি করো। সেই জটিলতা অ্যাভয়েড করার জন্য আসলে যেটি করতে হবে সেটা হচ্ছে আমার নিয়মটি ফলো করতে হবে। যদি না করেছো বড় হয়ে যাবে, আর অনেক সূত্র মনে রাখতে হবে। এটি হলো কথা। তো আমাদের স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তো এই অধ্যায়ের জন্য আমি কি বলেছি, যে অঙ্কই দেওয়া থাক না কেন তুমি প্রথমেই যে কাজটি করবে dy/dx টি নির্ণয় করে নিবে। তাহলে আমরা যে কোনো একটা করি, প্রথমটাই করি, y ইকুয়াল x³ -2x² + 4। এখান থেকে যদি dy/dx নির্ণয় করতে চাই তাহলে হবে 3x² - 4x। তো আমার বিন্দুটি দেওয়া আছে 2 4, 2 4 বিন্দুতে dy/dx এটি হবে, x এর মান এইখানে বসাতে হবে, x এর মান 2, y এর মান 4, যেহেতু y নাই শুধু x বসাবো, তাহলে 3 × 2a² - 4 × 2, 12 - 8 4, তার মানে এটি হচ্ছে আমার m এর মান 4। তাহলে স্পর্শকের সমীকরণ হবে, স্পর্শক, আমি কথা একটু কম লিখছি, তোমরা জানো যে অনলাইনে লেখা একটু কষ্টকর, যদিও গ্রাফিক প্যাড ব্যবহার করি তারপরেও। তো এখন স্পর্শকের সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। সুতরাং y - 4 কোত্থেকে পেলাম, এই যে বিন্দু দেওয়া আছে এখানে। m এর মান কত, এটাও 4, x - x1, x1 কত, ওই যে বিন্দু দেওয়া আছে তার 2। তাহলে এটিকে যদি তুমি কনভার্ট করে নাও তাহলে কি হবে 4x - y আর 4 × 8 = 4 সম্ভবত।
এটি হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ 4x 4 8 4। আচ্ছা, বলেছি ক্যালকুলেশন যদি ছোটখাটো ত্রুটি থাকে তোমরা ঠিক করে নিও। এবার অভিলম্ব। অভিলম্ব তোমরা জানো একইভাবে করব y মাইনাস y1 মাইনাস 1/m x মাইনাস x। এই সূত্রটি ব্যবহার করব। তাহলে y মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 1/4 x মাইনাস 2। সুতরাং 4y মাইনাস 16 মাইনাস x প্লাস 2। তাহলে আমাদের দাঁড়ালো x প্লাস 4y মাইনাস 18 ইকুয়াল টু 0। তাহলে দেখো আলাদা করে সূত্র মনে রাখার কোনো ঝামেলা নেই, সহজে কাজ করতে পারবে। এবার কি করা যায়, সময় তো বেশ খানিকটা হয়ে গিয়েছে। এখানে একটি আছে স্পর্শকের সমীকরণ 6 এর একটা করি। 6 এর এটি করি y স্কয়ার ইকুয়াল টু 4x সংক্ষেপে করি। তাহলে এটা y স্কয়ার কে করলে প্রথম হবে 2y dy বাই dx ইকুয়াল টু 4a। এখান থেকে dy বাই dx হবে 4a বাই 2y, তাহলে 2a বাই y। এখন x1 y1 বিন্দুতে dy বাই dx কত হবে, এখানে বসাবো x1 y1 বিন্দুটি 2a y আছে y1 x নাই বসালাম না। তাহলে এর স্পর্শকের সমীকরণটি কি হবে, এখানে লিখি স্পর্শক, এটা 6 এর 1 y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x। তো এটা তো x1 y1 বিন্দুই আছে, তাহলে y মাইনাস y1, m এর মান আছে 2a বাই y1 x মাইনাস x1। এটা তুমি গুণ করে দিতে পারো y y1 মাইনাস y1 স্কয়ার ইকুয়াল টু 2ax মাইনাস 2ax1। এটা রাখা যায়, তবে এটাকে আরেকটু আমরা শর্ট করতে পারি, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু 4ax এটি লেখা যায়। এখন যদি তুমি মনে করো যে y1 স্কয়ার কত হবে 4ax1 এটি লিখতে চাও, সেটি লিখে দিতে পারো। কেন, এই বিন্দু এই বক্ররেখাটি x1 y1 বিন্দু দিয়ে যায়, সুতরাং y y1 এটি y1 হবে, এই যে y1 স্কয়ার এটি হচ্ছে 4ax1 ইকুয়াল টু 2ax মাইনাস 2ax1। এখন এটাকে এইটা আর এটা বিয়োগ করতে পারবে তুমি, এক পাশে এনে রেখে দিবে, সেটি একটি উত্তর হবে। সুতরাং 6 এর 1 এর দেখো উত্তরটা দেখে নিতে পারো, এই যে y y1 2a ইনটু x মাইনাস x1। এটাকে ওই পাশে নিয়ে গেলে সুতরাং দেখেছো হয়ে গিয়েছে y y1 ইকুয়াল টু 2a ইনটু x প্লাস x। অর্থাৎ এরকম যখন দেওয়া থাকে তখন মানটা আসলে আমরা আরেকবার ব্যবহার করি। তো এই কাজ করতে যে একটি বড় অঙ্ক আমরা করে ফেলবো কিনা সেটি ভাবছি। 6 এর 4 নম্বর অঙ্কটি, এটি আমরা করতে চাই। যে কোনো বিন্দুতে 6 রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ বক্ররেখার যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষদ্বয় থেকে কর্তিত অংশের যোগফল ধ্রুবক। অর্থাৎ মনে করো যে আমার এটি বলছে এটি একটি বক্ররেখা, এর এখানে একটা স্পর্শক আছে, এই স্পর্শক অক্ষদ্বয় থেকে যে অংশ খণ্ডিত করে সেই অংশ দুটির যোগফল ইকুয়াল টু কনস্ট্যান্ট। যখন তোমার হচ্ছে এ কনস্ট্যান্ট, তো এ বলতে এখানকারে, যাই হোক এটি হচ্ছে কাজ। তার মানে আমাদের বক্ররেখা থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। সেই স্পর্শকের সমীকরণকে x বাই x1 বাই y বাই y1 বাই x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে লিখতে হবে। তারপরে এই দুটো অংশ যোগ করে দেখাতে হবে সেটি কনস্ট্যান্ট। সুতরাং একটু বড় অঙ্ক এটি, আমরা এটি করে ফেলবো।
বা অল্প একটু করে দিব, তোমরা বাকিটা করে নিও। ক্লাসের সময় শেষ হয়ে এসেছে। রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। আসলে এই চ্যাপ্টারে আমি আরেকদিন আসতে চাচ্ছি না, তাই এই অঙ্কটি করে শেষ করতে চাই। তোমরা এই অঙ্কগুলো করবে, করে আমাকে পাঠিয়ে দিবে। আর যে শীটটার উপর করছি এই শীটটা যদি দরকার হয় তোমরা মেইল অ্যাড্রেসটা লিখে দিবে ওখানে কমেন্টে, তাহলে আমি তোমাদের এই শীটটা দিয়ে দিতে পারবো, শেয়ার করে দিতে পারবো। এখন ডিফারেন্সিয়েশন করলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, যা লেখার দরকার এগুলো লিখো, আমি আর লিখছি না। এটা 1/2 রুট ওয়াই, এটি হচ্ছে 0, এবং এখানে আরেকটি ডিওয়াই বাই ডিএক্স হবে। এখান থেকে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স এর মানটি লিখি তাহলে এটি হবে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স। এটি এরা বলছে যে কোনো বিন্দুতে, কি বিন্দু হতে পারে? ধরি আমরা একটা বিন্দু ধরে নিই, ধরি বক্ররেখার উপর একটি বিন্দু পি কিউ, বা অন্য নাম দিতে পারো পি কিউ। তাহলে আমরা কি বলতে পারি? রুট পি প্লাস রুট কিউ ইকুয়াল টু রুট এ, এটি বলতে পারি। তাহলে এখান থেকে আমি এম কি বলতে পারি? মাইনাস রুট কিউ বাই রুট পি। ওই যে এক্স আর ওয়াই এর মান ওটি পি কিউ বিন্দুতে, এটি হচ্ছে। তাহলে আমাদের ঢাল বের হলো, কেবলমাত্র আমরা ঢাল বের করলাম। এখন বলছে স্পর্শক, এখন স্পর্শকের সমীকরণ। তাহলে এই অঙ্কটির 3টি ধাপ। একটি ধাপ হচ্ছে ঢাল বের করা, তারপরে স্পর্শকের সমীকরণ বের করা, তারপরে সেই সমীকরণটিকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ফর্মে নিয়ে যাওয়া, নিয়ে যে এ আর বি এর যোগফল বের করা। তো সেটি আমরা আসলে করি। যে স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে, এটি নিশ্চয়ই মনে আছে, পি কিউ বিন্দু। তাহলে আমি একবারে লিখি ওয়াই মাইনাস কিউ ইকুয়াল টু এম এর মান মাইনাস রুট কিউ বাই রুট পি এক্স মাইনাস পি। এবার আমরা এটিকে গুণ করে দিতে চাই। ওয়াই রুট পি মাইনাস কিউ রুট পি ইকুয়াল মাইনাস এক্স রুট কিউ প্লাস পি রুট কিউ। এটি এক্স ওয়াই গুলো এক পাশে নিয়ে যাই, এক্স রুট কিউ প্লাস ওয়াই রুট পি ইকুয়াল টু পি রুট কিউ প্লাস কিউ রুট পি। এখান থেকে ডান সাইড থেকে আমি একটা কাজ করতে পারি, রুট পি রুট কিউ কমন নিতে পারি। তাহলে থাকে রুট পি প্লাস রুট কিউ, এটি থাকে কমন নিলে। এখন যদি এটিকে আমরা ভাগ করে দিই তাহলে যেটি হয় এক্স রুট কিউ বাই রুট পি রুট কিউ প্লাস ওয়াই রুট পি বাই রুট পি রুট কিউ ইকুয়াল রুট পি প্লাস রুট কিউ। এখন এটি হচ্ছে কত? এক্স বাই রুট পি প্লাস ওয়াই বাই রুট কিউ ইকুয়াল টু, এটির মান কিন্তু রুট এ, আশা করি তোমাদের মনে আছে, এই যে এখানে আমি করে দিয়েছিলাম রুট এ। তাহলে এটার মান হচ্ছে রুট এ। সুতরাং আমরা লিখতে পারি এক্স বাই রুট পি রুট এ প্লাস ওয়াই বাই রুট কিউ রুট এ ইকুয়াল 1। এটি আমার স্পর্শকের সমীকরণ। এখন অক্ষদ্বয় থেকে খণ্ডিত, অতএব অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশের যোগফল ইকুয়াল রুট পি রুট এ প্লাস রুট কিউ রুট এ। আশা করি বুঝতে পেরেছ। রুট এটি কমন নেই, তাহলে থাকে রুট পি প্লাস
রুট কিউ, এটি রুটে, এটার মানও রুটে, একটু আগে দেখালাম। দুটা যোগ করলে এ হলো, এটা নিশ্চয়ই ধ্রুবক ছিল, তোমরা জানো। কিভাবে ধ্রুবক ছিল তোমরা জানো, কারণ বৃত্তের এই বক্ররেখার সমীকরণটি দিয়ে দিয়েছিল এরকম যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ। সুতরাং আমরা দেখতে পেলাম যে আমাদের যে বক্ররেখাটি তারা দিয়ে দিয়েছিল, তারা যে বক্ররেখাটি আমাদের সরবরাহ করেছিল সেটি ছিল এরকম। এবার এই বক্ররেখাটি ডিফারেন্সিয়েশন যখন আমরা করলাম সেটি দাঁড়ালো এরকম। এরপরে এর উপর একটি বিন্দু নিলাম, এটা বিন্দু নিলে বক্ররেখাটির এরকম একটা সম্পর্ক তৈরি হলো। এখন এই বিন্দুতে আমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করলাম। এটি স্পর্শক, এটা ক্যালকুলেশন করলাম, এখান থেকে রুট পি রুট কিউ কমন নিলাম, কমন নিলে এরকম ফরম্যাট দাঁড়িয়েছে। তারপরে এটির মান বসিয়েছি রুটে, এরপরে রুটে দিয়ে ভাগ করেছি। সুতরাং এটি হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বি ফরম্যাট। তাহলে অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশের যোগফল, এই যে নিচের দুটার যোগফল, এটি আর এটির যোগফল। রুট এটা কমন নিলে এটি হলো, এবং আবারও উপর থেকে মানটা নিয়ে আসলাম, এই হলো, এবং এ ছিল কনস্ট্যান্ট। সুতরাং অক্ষদ্বয় থেকে খণ্ডিত অংশের যোগফল কনস্ট্যান্ট হয়, এটি আমাদের হয়ে গেল। এই অবস্থায় এই চ্যাপ্টারটি তোমরা করে ফেলবে আশা করি, কারণ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনা কিন্তু এখানে শেষ হয়ে গেল। ফলে আমরা বলতে পারি যে আমরা আরো একটি অধ্যায় করে ফেললাম। এই তোমাদের এটা প্র্যাকটিস করবে ভালো করে, তা না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। আশা করছি যে তোমরা সঙ্গে থাকবে, এগুলো নিয়মিত করবে এবং বাড়ির কাজটি আমার কাছে পাঠিয়ে দিবে। আর যে শীটটি করলাম, এই শীটটি যদি কারো দরকার হয় তাহলে কমেন্টে তোমার মেইল অ্যাড্রেসটা লিখে দাও, আমি এই শীটটি তোমাকে শেয়ার করে দিব, যেন তুমি এটি দেখতে পারো, ব্যবহার করতে পারো, ডাউনলোড করতে পারো। তাহলে আজকে আর কথা না বাড়াই, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এই করোনার ভিতর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের বাইরে যেও না, আর যতটা পারা যায় পড়াশোনা করো, সেই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।